হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা 02 প্রো মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের 4 নম্বর ক্লাস করব। তো সবাই আমরা রেডি আছি কিনা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করো, সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। তো আজকের এই ক্লাসটা তোমাদের অন্যতম ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাসটা কেন বেশি ইম্পর্টেন্ট, এটার পিছনে রিজন হচ্ছে সংকরায়ন। এই পার্টটা যেমন ইম্পর্টেন্ট, এই সংকরায়নের সাথে তোমাদের সংকরায়ন থেকে গঠন নির্ণয় করা, বন্ধন কোণ, এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু সবগুলাই আজকে আমরা শিখে যাব। তাই আজকের ক্লাসটা খুবই মনোযোগ সহকারে করবা এবং এই ক্লাসটা করলে তোমরা কিন্তু ক্রিয়েটিভের আনসার দিতে পারবা। তো সেই জন্য খুব মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের ক্লাস। তো আমাদের প্রথমে আমি বলে রাখি আমি আজকে পড়াবো কি জিনিস, সেটা হচ্ছে সংকরায়ন থেকে কিভাবে করে তুমি যৌগের আকৃতি এবং বন্ধন কোণ নির্ণয় করতে পারবা। এই জিনিসগুলা আজকে আমরা পড়বো। প্রথমত যেটা আমরা গত ক্লাসে পড়েছি যে সংকরিত অরবিটাল সংখ্যা মানে নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল অথবা সংকরিত অরবিটাল সংখ্যা, এইটা সমান সিগমা বন্ধন সংখ্যা। দেখো, সিগমা বন্ধন সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা বা লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে সংকরিত অরবিটাল সংখ্যা। এবং এই সংকরিত অরবিটাল সংখ্যা যত বের হয়, আমরা দেখেছি যদি সংকরিত অরবিটাল সংখ্যা মানে নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল 2 বের হলে সেইটা sp সংকরায়ন, যদি 3 বের হয় তাহলে sp2 সংকরায়ন, যদি 4 বের হয় তাহলে sp3 সংকরায়ন, যদি 5 বের হয় তাহলে sp3d সংকরায়ন, যদি আমাদের 6 বের হয় তাহলে sp3d2 এবং 7 বের হলে sp3d3। এগুলো আমরা করেছিলাম না? এগুলো আমরা করেছিলাম। তো এই জিনিসগুলা, এই যে সংকরায়ন যে আমরা বের করি, এইটা হচ্ছে বেসিক ফর্মুলা। আরেকটা শর্টকাট ফর্মুলা আছে যেটা দিয়ে সবকিছু হয় না, হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, সেটাকে সংক্ষিপ্তভাবে করে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি। এটা কিভাবে করে করতে হয় সেটা গতদিন দেখিয়েছি। হ্যাঁ, তো এখন কথা হলো যে এইখানে আরো একটা জিনিস আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে কোনো একটা জায়গায় লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা কিভাবে করে বের করা যায়। লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, এটাকে আমরা বলি এল মানে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। এইটা বের করার সিস্টেম হচ্ছে এইচ মাইনাস এম মাইনাস হচ্ছে ডি। এইচ মানে হাইব্রিডেড অরবিটাল সংখ্যা, নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল মানে সংকরিত অরবিটাল সংখ্যা। এম মানে একযোজী পরমাণু সংখ্যা, মানে যেটার যোজনী হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। আর ডি মানে দ্বিযোজী পরমাণুর সংখ্যা, ডি মানে দ্বিযোজী পরমাণুর সংখ্যা। তো আমাদের এগুলো দেখো, হ্যাঁ, ওকে, আচ্ছা, এখন দেখো, খেয়াল করো যে আমাদের এই জায়গায় যদি আমরা দেখি যে নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল এবং লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা কিভাবে করে বের করতে হয়, এটা সিস্টেমটা কি, কয়েকটা আমরা এক্সাম্পল দেখি। দেখো, তোমাদের আমি গতদিন সংকরায়ন বের করা শিখাইছি। যেমন দেখো, তোমার কাছে যদি থাকে বেরিলিয়াম ক্লোরাইড, যদি থাকে, তো এর এইচ এর মান কিভাবে করে বের করবা। দেখো, এইটা বের করার সিস্টেম আমরা গতদিন শিখেছি যে এখানে বেরিলিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, যেহেতু 2টা বর্ণ আছে তার মানে 2টাই শেয়ার করছে, তাই না? এরকম। তো আমরা দেখো, গতদিন আমাদের শর্টকাটে আমরা যদি বলি, শর্টকাটের কথা যদি আমরা বলি, শর্টকাট কথা যদি বলি, তো শর্টকাটে আমরা বের করা শিখছিলাম যে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি। চার্জ থাকলে সি আসবে, এখানে চার্জ নাই। বেরিলিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, একযোজী পরমাণুর সংখ্যা 2টা, তাহলে 4/2 মানে 2, এটা হচ্ছে 2। আর এখানে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা যদি বের করতে হয়, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, তাহলে হাইব্রিডের অরবিটাল সংখ্যা বের করে এখান থেকে কেন্দ্রীয় পরমাণু বাদে
একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস দ্বিযোজী পরমাণুর সংখ্যা বাদ দেওয়া লাগে। এখানে এক যোজন বিশিষ্ট পরমাণু ক্লোরিন আছে, এই ক্লোরিন বাদ দিলেই এল এর মান হয়ে যাবে 0। এইভাবে করে বের করা যায়। তুমি শর্টকাটে এইভাবে করে বের করতে পারো। দেখো আরেকবার বলি। মনে করো তোমার কাছে আছে জেনন ডাইফ্লোরাইড। ভালো করে বুঝো, জেনন ডাইফ্লোরাইড, এইচ এর মান কি হবে? হাফ ইন্টু ভি। জেননের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, যেহেতু এটা একটা নিষ্ক্রিয় গ্যাস। একযোজী পরমাণুর সংখ্যা 2টা, তাহলে এখানে এইচ এর মান আসে 5। এইবার এল এর মান আসবে এক্স এইচ মাইনাস এম মাইনাস ডি। এইচ মানে হচ্ছে 5, এম মানে একযোজনী বিশিষ্ট পরমাণু মানে হচ্ছে 2, তার মানে লোন পেয়ার ইলেকট্রন এখানে আছে 3টা। এইভাবে করে বের করা যায়। সবাই কি বুঝেছো? সবাই বুঝছো? ক্লিয়ার? পারবা? কথাটা কি বুঝেছো? দেখো আরেকবার দেখো, জেনন টেট্রাফ্লোরাইড। তোমরা যারা গতদিন পড়া শিখেছো, হাফ ইন্টু জেননের শেষ কক্ষপথে 8টা থাকে, একযোজী পরমাণু 4টা, তার মানে হলো 6। এখন এল ইকুয়াল 6 মাইনাস এম মানে একযোজী পরমাণু আছে 4টা, তার মানে হবে 2, তার মানে এল এর মান হবে 2। সবাই কি বুঝেছো? কিভাবে এটা কি বুঝেছো সবাই? ক্লিয়ার? হাফ ইন্টু 8 প্লাস 6 মানে হচ্ছে 7। এল ইকুয়াল 7 মাইনাস 6 মানে হচ্ছে 1। দেখো, মানে আমাদের 2টা সূত্র ইউজ করলাম আমরা। গতকালকের সূত্র এইচ সমান হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি। ভি মানে কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু, এখানে কেন্দ্রীয় পরমাণু জেনন, যার শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। এম মানে একযোজী পরমাণু সংখ্যা, একযোজনী বিশিষ্ট পরমাণু 2টা আছে, আর কোনো চার্জ নাই, তাই সি এর মান 0। তাহলে এখান থেকে হাইব্রিডের অরবিটাল সংখ্যা হচ্ছে 5। আর এল এর মান হবে 5 মাইনাস 2। কেন? একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 2, একযোজী পরমাণুর সংখ্যা 2। ঠিক আছে? ওকে, সেকেন্ড। ওকে, আচ্ছা 6 কিভাবে আসলো? 6 হচ্ছে ক্যালকুলেশন করে আসছে। কোনটা 6 কিভাবে আসলে? এই 6 তো এই যে 8 আর 4 যোগ করলে 10, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। আর এখানে এটা ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যার ফর্মুলা হচ্ছে এইচ মাইনাস এম মাইনাস হচ্ছে ডি। এইচ মাইনাস এম মাইনাস ডি। তাহলে এইচ মানে হাইব্রিডেড অরবিটাল, এই যে নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল, এই 6টা এই 6, মাইনাস এম মানে একযোজী পরমাণুর সংখ্যা, ডি মানে দ্বিযোজী পরমাণুর সংখ্যা। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার হইছো? বলো ক্লিয়ার কিনা। লাস্টেরটা একযোজী পরমাণু 6টা, লাস্টেরটা একযোজী পরমাণু 6টা আছে, তাই এম এর মান 6। একযোজী পরমাণু 6টা আছে, তাই এম এর মান 6। ওই যে এইচ মাইনাস এম মাইনাস ডি, একযোজী পরমাণু যে 6টা আছে সেটা 6 দিয়ে বিয়োগ হচ্ছে। আচ্ছা নিজেরা করো তো, নিজেরা একটা করো। ধরো POCl3 করো। এক্স এর মান কত? হাফ ইন্টু, এক্স এর মান কত হবে? এইচ এর মান হবে, এইচ এর মান হাফ ইন্টু ভি মানে ফসফরাসের শেষ কক্ষপথে 5টা আছে। কেন্দ্রীয় পরমাণু তো ফসফরাস, যার জারণ সংখ্যা বেশি এবং সংখ্যায় কম আছে ফসফরাস, এর শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, এক যোজনী বিশিষ্ট পরমাণু 3টা, তার মানে হয়ে যাবে 4। এরপরে তোমাকে যদি আমি বলি এল এর মান
এইচ মানে 4 মাইনাস এম মানে 3, আর এই যে দেখো একযোজী পরমাণু আছে 3টা, আর দ্বিযোজী পরমাণু, এটা হচ্ছে একযোজী পরমাণু 3টা, দ্বিযোজী পরমাণু আছে 1টা, তার মানে এটা হবে 0। সবাইকে ক্লিয়ার? বুঝছো কিভাবে লোন পেয়ার ইলেকট্রন আর হাইব্রিডের অরবিটাল সংখ্যা বের করে? এটা কি ক্লিয়ার হইছো? হাইব্রিডের অরবিটাল তো কতদিনই শিখছো। আর এইচ মাইনাস এম মাইনাস ডি, এটা হচ্ছে এই যে এইচ মাইনাস এম মাইনাস ডি, এটা হচ্ছে আমাদের লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। হাইব্রিডের অরবিটাল সংখ্যা মাইনাস একযোজী পরমাণুর সংখ্যা, হ্যাঁ, মাইনাস দ্বিযোজী পরমাণুর সংখ্যা। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছো? ওকে, তো এইবার খেয়াল করো, কয়েকটা জিনিস আমরা পড়বো। দেখো এই জিনিসটা আমি তোমাদের লিখে দিচ্ছি, এইটা ভালো করে মনোযোগ দিয়ে লিখে নাও, মনোযোগ দিয়ে পড়তে হবে, আমাদেরকে জানতে হবে। যদি এইচ এর ভ্যালু যদি 2 হয়, আমরা জানি এই সংকরায়নটা হচ্ছে sp সংকরায়ন, এই ক্ষেত্রে লোন পেয়ার ইলেকট্রন থাকে না। এইচ এর ভ্যালু যদি 3 হয়, তাহলে সেই ক্ষেত্রে লোন পেয়ার ইলেকট্রন 0 থাকতে পারে, 1ও থাকতে পারে, এটার জন্য আমাদেরকে বের করতে হবে। এইচ এর ভ্যালু যদি 4 হয়, তাহলে সেইটা হবে sp3, 3 হলে তো sp2, 4 হইলে sp3, তাহলে লোন পেয়ার ইলেকট্রন 0, 1 এবং 2 এর জন্য বের করতে হবে। যদি 5 হয়, তাহলে l ইকুয়াল 0, l ইকুয়াল 1, l ইকুয়াল 2 এবং l ইকুয়াল 3। H ইকুয়াল যদি 6 হয়, sp3d2, l ইকুয়াল 0, l ইকুয়াল 1, l ইকুয়াল 2, H ইকুয়াল 7, sp3d3, l ইকুয়াল 0, l ইকুয়াল 1। তো প্রথম কথা হলো যে তোমাদের এইখান থেকে আকৃতি আমি এখন শিখাবো, তবে আকৃতি শেখানোর ক্ষেত্রে বেসিক আকৃতিগুলা তোমাদেরকে মনে রাখতে হবে, বেসিক আকৃতি মনে রাখতে হবে, এবং আকৃতিগুলা কিরকম সেটা আমি তোমাদেরকে দেখাবো। আকৃতিগুলা কি রকমের হয় এটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমত যদি লোন পেয়ার ইলেকট্রন যদি না থাকে, তাহলে sp সংকরায়ন হইলে এটার আকৃতি হয় সরল রৈখিক, যেটাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে লিনিয়ার, যেটার ইংরেজি হচ্ছে লিনিয়ার, আকৃতি হয় সরল রৈখিক, এটার আকৃতি হবে সরল রৈখিক, ইংরেজিতে বলি আমরা হচ্ছে লিনিয়ার। যদি সরল রৈখিক, l ইকুয়াল যদি 0 হয়, sp2 যদি হয়, এটা হবে ত্রিভুজাকার বা ত্রিকোণাকার বা ট্রাইগোনাল শেপ, ট্রাইগোনাল। যদি sp3 হয়, তাহলে হয় চতুস্তলকীয়, ইংরেজি হচ্ছে টেট্রাহেড্রাল শেপ। যদি sp3d হয়, তাহলে ত্রিভুজাকার দ্বিপিরামিড, দ্বিপিরামিডীয়, দেখি এটাকে হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। আচ্ছা, এটা যদি হয়, এটা হবে অষ্টতলকীয়, এটাকে বলে অক্টাহেড্রাল শেপ। যদি এটা হয়, এটা হচ্ছে পঞ্চভুজাকার দ্বিপিরামিড,
বিপিরামিডীয়, পেন্টাগোনাল বাইপিরামিড, পি পেন্টাগোনাল বাইপিরামিড সংক্ষেপে লিখে দিলাম। এই জিনিসগুলা লিখে ফেলো, এই জিনিসগুলা মুখস্থ করে ফেলো, এই কয়েকটা আগে মুখস্থ করে ফেলো, এই কয়েকটা কি করবা, মুখস্থ করে ফেলবা। মানে এসপি এর আকৃতি হয় সরলরৈখিক, sp2 হয় ত্রিভুজাকার, sp3 হয় চতুস্তলকীয়, sp3d হয় ত্রিভুজাকার দ্বিপিরামিড, sp3d2 হয় অষ্টতলকীয়, sp3d3 হয় পেন্টাগোনাল বাইপিরামিড মানে পঞ্চভুজাকার দ্বিপিরামিড। এই কয়েকটা আগে মুখস্থ করো। আমরা এইটার খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখবো, এইটার খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখবো যে কিভাবে করে তোমরা এই জায়গা থেকে মানে তুমি আকৃতি কিভাবে করে বের করবা। তবে মেইন বেসিক আকৃতি তোমার মনে রাখতে হবে, এসপি হইলে সরলরৈখিক, sp2 হইলে ত্রিভুজাকার। এগুলোর আকৃতি কি, এই যে মাঝখানের গুলোর আকৃতি কি, এটা আমরা এক এক করে বুঝে বুঝে পূরণ করব। এগুলো বুঝে বুঝে পূরণ করব, মাঝখানের গুলো বুঝে বুঝে পূরণ করব। এগুলো আগে বেসিকটা মুখস্থ করো, বেসিকটা মুখস্থ করো, এটা বুঝে বুঝে করব, এই মাঝখানের গুলা বুঝে বুঝে করব, বুঝছো? তাহলে আবার বলি, মানে মুখস্থ করো যে এসপি যদি হয় তাহলে হয় সরলরৈখিক, sp2 হইলে ত্রিভুজাকার, sp3 হইলে চতুস্তলকীয়, sp3d হইলে ত্রিভুজাকার দ্বিপিরামিড, sp3d2 হইলে অষ্টতলকীয়, sp3d3 হইলে পঞ্চভুজাকার দ্বিপিরামিড। এই কয়েকটা আগে মুখস্থ করতে হবে, ঠিক আছে? বুঝছো? মুখস্থ হবে? একটু বলো তো, মুখস্থ হবে? তো এখন দেখো আমরা এইবার এক এক করে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব, কি আসলে ঘটনাটা ঘটে এটা আমরা বোঝার চেষ্টা করব। তো দেখো এইখানে আমরা যখন দেখব যে হাইব্রেটেড অরবিটাল দুইটা, দেখো খেয়াল করো, নাম্বার অফ হাইব্রেটেড অরবিটাল যদি দুইটা থাকে, নাম্বার অফ হাইব্রেটেড অরবিটাল যদি দুইটা থাকে, তো নাম্বার অফ হাইব্রেটেড অরবিটাল দুইটা, এইটার জিনিসটা এমন হয় যে স্ট্রাকচারটা এমন হয়, মনে করো এখানে এ আছে আর এইখানে দুইটা সিগমা বন্ড আছে, এই যে AB2, মানে এ আর বি, এ আর বি এই দুইটার মধ্যে, এ এবং বি এর মধ্যে দেখো দুইটা সিগমা বন্ড আছে, এটার সাথে এটা সিগমা, এটার সাথে এটা সিগমা, একক বন্ধন তো সিগমা বন্ধন, তার মানে দুইটা সিগমা বন্ধন আছে। তো এইটার স্ট্রাকচার দেখো, এখানে কোনো লোন পেয়ার মনে করো নাই, যদি কোনো লোন পেয়ার না থাকে তাহলে AB2 এই স্ট্রাকচারটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, এটা হচ্ছে সরলরৈখিক স্ট্রাকচার, সরলরৈখিক। এই স্ট্রাকচারটার নাম বলবো আমরা সরলরৈখিক বা লিনিয়ার স্ট্রাকচার, সরলরৈখিক বা লিনিয়ার এই স্ট্রাকচারটার নাম। এখন এই যে এইখানে যে একটা বন্ধন আছে, এখানে যে বন্ধনটা আছে এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এই দুটার মাঝখানে মধ্যবর্তী কোণ যে আছে, এই মধ্যবর্তী কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। লিনিয়ার যদি হয় এদের মধ্যবর্তী কোণগুলো হচ্ছে 180 ডিগ্রি, সেই জন্য আমরা বলি এখানে বন্ধন কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। এটার এক্সাম্পল দিলে আমরা দিতে পারি বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম আছে, ক্লোরিন আছে, ক্লোরিন আছে, বেরিলিয়ামের দুই পাশে দুইটা সিগমা বন্ড আছে, কোনো লোন পেয়ার নাই, তাহলে এটার আকৃতি হচ্ছে সরলরৈখিক, যাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটার এক্সাম্পল যেমন বেরিলিয়াম ক্লোরাইড, তাই না, যেমন কার্বন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে এর এক্সাম্পল। পারবা না? বুঝছো? ক্লিয়ার? পারবা? এরকমের আরো 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 থাকতে পারে, যেমন তোমাকে আমি যদি বলি যে দেখো কার্বন ট্রিপল বন্ড দিয়ে কার্বন আছে, এখানে কার্বন ট্রিপল বন্ড যদি কার্বন থাকে, দেখো ভালো করে খেয়াল করো, এইখানে কার্বন ট্রিপল বন্ড কার্বন আছে, তো এই কার্বনের এই বাম পাশে একটা সিগমা, ডান পাশে একটা সিগমা, মোট সিগমা কয়টা? দুইটা। এই কার্বনেরও বাম পাশে একটা, ডান পাশে একটা, সিগমা হচ্ছে দুইটা, তার মানে এরাও sp সংকরায়নে থাকে, এরাও sp, এই কার্বনটা sp সংকরায়নে, এই কার্বনটা sp সংকরায়নে,
এই ক্ষেত্রেও এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি হয়। এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়। আচ্ছা, এইবার এসি এইচ ইকুয়াল যদি 3 হয়, এইচ ইকুয়াল যদি 3 হয়, এইচ ইকুয়াল 3 হইলে আমরা দুই প্রকারের জিনিস নিয়ে স্টাডি করব। দেখো, হাইব্রিড নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল মানে সংকরিত অরবিটাল সংখ্যা। এই সংকরিত অরবিটাল সংখ্যা মানে কি? এই যে দেখো, সংকরিত অরবিটাল সংখ্যা মানে কি? সিগমা বন্ধন সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। তো আমরা বলতে পারবো যে এইখানে দুই প্রকারের ঘটনা ঘটতে পারে। একটা কি? একটাতে মনে করো লোন পেয়ার ইলেকট্রন 0। বলতো লোন পেয়ার ইলেকট্রন 0 হইলে তাহলে সিগমা বন্ধন কয়টা আছে? তাহলে সিগমা বন্ধন বাকি 3টা আছে, কারণ লোন পেয়ার ইলেকট্রন আর সিগমা বন্ধন যোগ করলেই তো এইচ এর মান। যেহেতু লোন পেয়ার 0, তাহলে বাকি 3টা সিগমা বন্ধন। সেটা কি রকম? সেটা এরকম, মনে করো বি আছে, বোরন, এইখানে একটা ক্লোরিন আছে, এইখানে একটা ক্লোরিন আছে, এইখানে একটা ক্লোরিন আছে, বোরন ট্রাইক্লোরাইড। এটা হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড। দেখো, বোরনের শেষ কক্ষপথে কোনো ইলেকট্রন নাই, মানে বোরনের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন, 3টাই শেয়ার করে ফেলছে, আর কোনো ইলেকট্রন নাই। আর কোনো যেহেতু ইলেকট্রন নাই, তার মানে লোন পেয়ার ইলেকট্রন 0, সিগমা বন্ধন হচ্ছে, সিগমা বন্ধন কয়টা? সিগমা বন্ধন 3টা। তাহলে 3 যোগ 0 মানে 3। দেখো, আমরা কি জানি? নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল সমান সিগমা বন্ধন সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। সিগমা বন্ধন আছে 3টা, বোরনের শেষ কক্ষপথে 3টাই ইলেকট্রন ছিল, 3টাই শেয়ার করছে, লোন পেয়ার নাই। তার মানে বোরন ট্রাইক্লোরাইড যে আছে, এটা হচ্ছে একটা এক্সাম্পল। বুঝছো? বোরন ট্রাইক্লোরাইড। এইটার মধ্যবর্তী যে কোণগুলা হয়, এইটার যে মধ্যবর্তী কোণগুলা হয়, এর মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ দেখো পুরাটা হচ্ছে 360। 360কে 3 দিয়ে যদি ভাগ করো, 360কে 3 দিয়ে ভাগ করলে এগুলো মধ্যবর্তী যে কোণগুলো হয়, বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি করে থাকবে। এখানে বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি করে থাকবে। তাহলে বোরন ট্রাইক্লোরাইড। তাহলে আমরা এইটা মাথায় রাখবো, বোরন ট্রাইক্লোরাইডের মধ্যবর্তী যে কোণটা, এই যে বন্ধন কোণ যেটা, সেটা হচ্ছে 120 ডিগ্রি করে থাকে। এইবার ইম্পর্টেন্ট কথা, এইবার থেকে ভালো করে মনোযোগ দিয়ে বোঝা শুরু করো। বলো, আমাদের সংকরিত অরবিটাল সংখ্যায় শুধু কি সিগমা বন্ডই থাকতে পারে নাকি লোন পেয়ার ইলেকট্রনও থাকতে পারে? আমরা কি জানি? এইচ ইকুয়াল সিগমা বন্ধন সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। কারণ সংকর আয়নে সিগমা বন্ধনে অংশগ্রহণ করে, আবার লোন পেয়ারে অংশগ্রহণ করে। তার মানে আমার এমন হতেই পারে লোন পেয়ার ইলেকট্রন একটা আছে, এটাও হতে পারে। লোন পেয়ার ইলেকট্রন একটা আছে, এটাও হতে পারে। লোন পেয়ার ইলেকট্রন না যেমন থাকতে পারে, লোন পেয়ার ইলেকট্রন একটা থাকতে পারে। আর লোন পেয়ার একটা ইলেকট্রন যদি থাকে, এইচ এর মান 3 যদি হইতে হয়, তাহলে সিগমা বন্ধন বাকি 2টা থাকতে হবে। দেখো দেখো, আমরা যদি এরকম বলি যে SO2 সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এরকম, সালফারের শেষ কক্ষপথে মোট 6টা ইলেকট্রন আছে, তার মধ্যে 1 2 3 4টা শেয়ার করছে কয়টা? 4টা শেয়ার করছে। তার মানে আরো কয়টা বাকি আছে? 2টা বাকি আছে। 2টা বাকি মানে একটা লোন পেয়ার বাকি আছে। এটা কি বুঝলা? এটা কি বুঝেছো? সালফার ডাইঅক্সাইডে কি হয়? সালফার ডাইঅক্সাইডে যে জিনিসটা ঘটে, যে সালফারের সাথে অক্সিজেনের ডাবল বন্ড দেওয়া আছে, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, তাহলে 2টা সিগমা। আর লোন পেয়ার একটা কিভাবে? এই যে দেখো, এখানে মোট সালফারের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, তার মধ্যে শেয়ার করছে কয়টা? শেয়ার করছে হচ্ছে 4টা। তাহলে একটা বাকি আছে, মানে এক জোড়া বাকি মানে একটা লোন পেয়ার আছে। অথবা তুমি এইভাবেও বলতে পারো, এর তো নাম্বার অফ হাইব্রিডেড অরবিটাল, মানে তুমি এইভাবে করেও বের করতে পারো। এর জন্য তুমি মনে করো বের করলে এইচ সমান হাফ ইন্টু সালফারের শেষ কক্ষপথে 6টা, একযোজি পরমাণু নাই, তার মানে এইচ এর মান 3, আর তোমার এল এর মান হবে 3 মাইনাস একযোজি পরমাণু নাই, দ্বিযোজি পরমাণু আছে 2টা, তার মানে লোন পেয়ার ইলেকট্রন একটা। এইভাবে করেও বের করতে পারো। এটা কি বুঝেছো? এটা কারা কারা বুঝেছো বলো? ওই যে আমাদের যে ফর্মুলাটা দিয়ে বের করলাম, হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি, ওই ফর্মুলা। তাহলে হাফ ইন্টু ভি মানে সালফারের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 6টা। তারপরে এম তো নাই, একযোজি পরমাণু নাই। দ্বিযোজি পরমাণু তো হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি, ওখানে তো দ্বিযোজি পরমাণু কোনো কাহিনী নেই। কিন্তু এল সমান এক্স এইচ মাইনাস এম মাইনাস ডি। বুঝছো? ক্লিয়ার? বুঝছো?
মানে ওই ফর্মুলাটা, ওই যে তখন যে ফর্মুলাটা দেখাইলাম, এই যে হাফ ইন্টু ভি প্লাস এম, ভি প্লাস এম মানে ভি মানে কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষতে ইলেকট্রন সংখ্যা, এম মানে একযোজী পরমাণু সংখ্যা। তাহলে সেখান থেকে তুমি এইচ এর মান বের করছো। এল এর মান হচ্ছে এইচ মাইনাস এম মাইনাস ডি। এইচ মানে হচ্ছে হাইব্রিডেড অরবিটাল সংখ্যা, মাইনাস এম, এম মানে একযোজী পরমাণু সংখ্যা, ডি মানে দ্বিযোজী পরমাণু সংখ্যা। বুঝছো? এটা বুঝলাম। এখন দেখো কাহিনী যেটা ঘটে সেটা হলো এরকম যে আমাদের আকৃতি ছিল এইটা, এই আকৃতিতে 3টা সিগমা বন্ড ছিল, 3টা সিগমা বন্ড লোন পেয়ার 0, তাও এইচ এর মান 3। এইচ ইকুয়াল তো সিগমা বন্ধন সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। তাহলে 3 প্লাস 0 মানেও 3 যেমন হয়, 2 প্লাস 1 মানেও তো 3 হয়। এখানে সিগমা বন্ধন আছে 2টা, লোন পেয়ার আছে 1টা। এখন এইটার যে আকৃতিটা তুমি দেখো, এই জায়গায় কোনো বন্ধন নাই, এইটা জাস্ট বন্ধন এই জায়গায় আর এই জায়গায়, কিন্তু এইটা কিন্তু এইচ ইকুয়াল 3 মানে sp2। তার মানে লোন পেয়ার একটা থাকলে এই বরাবর আর কেউ থাকতেছে না। তাহলে বলো এই যে আকৃতিটা যে আগে ছিল ত্রিভুজাকার, এই আকৃতিটা এই যে এরকম যে ত্রিভুজাকার শেপ ছিল, এখন কি আর ত্রিভুজাকার শেপ আছে? বলো, এই ত্রিভুজাকার শেপটা কি এখন আর আছে? এখন কিন্তু নাই। কেন? এই বরাবর তো কেউ নাই, এই জায়গায় লোন পেয়ার চলে আসছে। এই দুইটা আছে, দুই জায়গায় দুইটা সিগমা আছে, এই জায়গায় লোন পেয়ার থাকার ফলে এটা নাই। তাই এটা কিন্তু ভি শেপ বা কৌণিক শেপ হয়ে যায়, উল্টা ভি বা ভি শেপ বা কৌণিক শেপ হয়ে যায়। সেই জন্য আমরা বলি কি, আমরা এই কথা বলি, যদি লোন পেয়ার একটা থাকে, যদি এইচ ইকুয়াল 3, লোন পেয়ার 0 থাকে তাহলে ত্রিভুজাকার, কিন্তু লোন পেয়ার একটা থাকলে এটাকে বলি ভি শেপ বা কৌণিক আকৃতি বা উল্টা ভি শেপ বলা যায়। এটা কি বুঝেছো? এটা কি বুঝেছো কি বললাম আমি? মানে তোমার এইচ ইকুয়াল 3 তো 2 ভাবে হইতে পারতো, সিগমা বন্ধন 3টা আছে, এইটা দিয়েও এইচ ইকুয়াল 3 হইতে পারে, অথবা 2টা সিগমা একটা লোন পেয়ার আছে। তাহলে যেইটাতে লোন পেয়ার আছে সেই বরাবর তো কোনো পরমাণু নাই, তাহলে আকৃতি কি আর ত্রিভুজাকার থাকলো? এই বরাবর আগে যেমন এখানে পরমাণু ছিল, এখানে তো লোন পেয়ার আছে, পরমাণু নাই, তাহলে আকৃতি তো ভি শেপ হয়ে গেল। এটা কি বুঝেছো? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো তো, এটা কি বুঝেছো কিনা? আকৃতি কিভাবে করে ত্রিভুজাকার থেকে ভি শেপ হয়ে গেছে, এটা বুঝছো? কিন্তু আমার যদি SO3 বলতো, SO3 বললে সিগমা বন্ড 3টা, লোন পেয়ার নাই, তখন কিন্তু আমরা জাস্ট SO3 কিন্তু তুমি সন্নিবেশ বন্ধন দিয়েও লিখতে পারো। তো এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আগের মতো 120 ডিগ্রি ত্রিভুজাকার হইতো, কারণ এই ক্ষেত্রেও হচ্ছে কি, এই ক্ষেত্রেও আমাদের এই ক্ষেত্রে হচ্ছে সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার ইলেকট্রন 2+1, আর এই ক্ষেত্রেও আমাদের সিগমা প্লাস এটা। ক্লিয়ার? বুঝছো? তাহলে আমাদের দুই রকমের জিনিস আমরা শিখলাম। একটা হচ্ছে যে এসপি যদি হয় তাহলে সরলরেখী, sp2 যদি হয় তাহলে আমরা দেখবো লোন পেয়ার আছে কি নাই, লোন পেয়ার না থাকলে ত্রিভুজাকার, লোন পেয়ার যদি থাকে তাহলে এই বরাবর আর কোনো পরমাণু থাকছে না, এটা ভি শেপ হয়ে যাচ্ছে, এই যে ভি শেপ হয়ে যাচ্ছে। বুঝছো? বুঝছো? ক্লিয়ার? আসো এবার খেয়াল করো, H ইকুয়াল 4, H ইকুয়াল 4। এখন H ইকুয়াল 4 হইলে এটার আকৃতি হয় চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। এরকম টেট্রাহেড্রাল শেপটা হচ্ছে এরকম, টেট্রাহেড্রাল দেখে এটা 3 ডাইমেনশনাল একটা শেপ, তাই বোর্ডে এঁকে বোঝানো যাবে না, তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো এখানে দেখো, জিনিসটা এরকম, টেট্রাহেড্রাল শেপটা হচ্ছে এরকম, মনে করো দেখো, মনে করো টেট্রাহেড্রাল শেপটা হচ্ছে এরকম, এইটা, এই জায়গাটাতে কার্বন আছে, ভালো করে খেয়াল করো, এই জায়গাটাতে কার্বন, এই জায়গায় একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন, এটাকে বলে টেট্রাহেড্রাল শেপ। টেট্রাহেড্রাল, এই যে দেখো টেট্রাহেড্রাল শেপ, বুঝতে পারছো? টেট্রাহেড্রাল শেপ, এই বরাবর এই বরাবর এই বরাবর। তো আমি তো বোর্ডে আঁকতে পারছি না, বোর্ডে এইভাবে, এটা বুঝতে হবে এটা এই বরাবর আছে, এটাকে বলে টেট্রাহেড্রাল শেপ। এটা হচ্ছে চতুস্তলকীয় আকৃতি।
এটা হচ্ছে চতুস্তলকীয় আকৃতি। এটা হচ্ছে চতুস্তলকীয় আকৃতি। চতুস্তলকীয় আকৃতিতে কি হয়, এই যে এই বন্ধন কোণগুলা মধ্যবর্তী কোণ হয় 109.5 ডিগ্রি করে, 109.5 ডিগ্রি, বুঝছো? এটার মধ্যবর্তী কোণ হয় 109.5 ডিগ্রি। এখানে দেখো, এখানে যেই জিনিসটা, এটার আকৃতি হচ্ছে চতুস্তলকীয়, এটার আকৃতি হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল, চতুস্তলকীয়, যেখানে লোন পেয়ার মানে H ইকুয়াল সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার, যেখানে 4,0, তার মানে 4 নাম্বার অফ হাইব্রিডের অরবিটাল 4, সেক্ষেত্রে আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। বুঝছো? ক্লিয়ার? ওকে। এখন আমরা এমনও হতে পারে, তার মানে মিথেন, এটার একটা এক্সাম্পল হচ্ছে মিথেন, তাই না? এটার একটা এক্সাম্পল হচ্ছে মিথেন। আমাদের এমনও হতে পারে যে এইখানে একটা সিগমা বন্ড নাই, এখানে একটা লোন পেয়ার আছে। কিরকম? যেমন তুমি যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে চিন্তা করো, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, 3টা সিগমা আছে। দেখো কয়টা সিগমা, এর কিন্তু 3টা সিগমা বন্ড আছে, এর সিগমা বন্ড আছে হচ্ছে 3টা, লোন পেয়ার আছে একটা, নাইট্রোজেনের শেষ কক্ষপথে মোট 5টা থাকে, 3টা শেয়ার করছে, আরো 2টা বাকি মানে একটা লোন পেয়ার আছে, তাহলে মোট হয়েছে 4টা। এখন দেখো, আমরা যে একটু আগে চতুস্তলকীয় আকৃতি যে করলাম, এই যে আকৃতিটা যে করলাম চতুস্তলকীয় আকৃতি, আমরা যেই চতুস্তলকীয় আকৃতিটা করেছি, ধরো এইটা, এই যে চতুস্তলকীয় আকৃতিটা যে করেছি, এরকম আকৃতি করেছি না, এই আকৃতির এই জায়গাটাতে এবার আর পরমাণু নাই, এই যে উপরে আর কোনো পরমাণু নেই, এখানে একটা লোন পেয়ার আছে, কারণ লোন পেয়ারও তো যোগ করলে মানে শঙ্করায়নে তো লোন পেয়ার অংশগ্রহণ করে, সিগমা বন্ধনের মতো লোন পেয়ার অংশগ্রহণ করে, কিন্তু এখানে এখন আর লোন পেয়ার আছে, সিগমা বন্ধন নাই। তাহলে এই জায়গাটা দেখো, এই জায়গাটা যদি বাদ দিই, এটা কি আকৃতি হয়েছে? এটা হচ্ছে পিরামিড আকৃতি। বলো এটা কি আকৃতি? এটা কি আকৃতি? এটা 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 কি আকৃতি? এই যে পিরামিড আকৃতি, তুমি যদি এইভাবে চিন্তা করো, এটা একটা পিরামিড আকৃতি, এটা একটা পিরামিড, এই যে ত্রিভুজাকার পিরামিড আকৃতি, এটা যদি ত্রিভুজ, এই পাশে পিরামিড, এই জন্য অ্যামোনিয়ার আকৃতি হচ্ছে পিরামিড, এটাকে বলে পিরামিডীয়, ত্রিভুজাকার পিরামিড বা পিরামিড আকৃতির। ঠিক আছে? পিরামিড আকৃতি। আচ্ছা, এইবার যদি এমন হয় যে মনে করো 2টা সিগমা বন্ড আছে, এবং 2টা লোন পেয়ার আছে, যেমন পানির ক্ষেত্রে দেখো, অক্সিজেনের শেষ কক্ষপথে মোট 6টা থাকে, তার মধ্যে 2টা সিগমা বন্ড আছে, মানে 2টা বন্ড আছে, মানে 2টা শেয়ার করছে, আরো 4টা বাকি মানে 2টা লোন পেয়ার আছে। তা 2টা লোন পেয়ার থাকলে কি হবে? তাহলে এই 2টা সিগমার জায়গায় 2টা লোন পেয়ার আছে, তার মানে এর আকৃতি কি হয়ে যাবে? এই যে দেখো, এর আকৃতি কি হয়ে যাবে? আবার ভি শেপ হয়ে যাবে, আবার ভি শেপ, মানে এখানে হচ্ছে সিগমা প্লাস লোন পেয়ার, সিগমা বন্ড 2টা, লোন পেয়ার 2টা, মিলে 4টা হয়। তার মানে এইটা আসলে আমাদের কিসের জন্য? L = 0 জন্য। এইটা কিসের জন্য? L = 1 এর জন্য। এটা কিসের জন্য? L = 2 এর জন্য। তাই আমরা এইভাবে করে এখানে লিখতে পারি, যে এই যে আমরা এইখানে যে লিখেছিলাম, যদি sp3 হয় তাহলে লোন পেয়ার না থাকলে চতুস্তলকীয়, একটা লোন পেয়ার থাকলে পিরামিড আকৃতি, 2টা লোন পেয়ার থাকলে ভি শেপ, হবে ভি শেপ। ঠিক আছে? 2টা লোন পেয়ার থাকলে হবে ভি শেপ বা উল্টা ভি বা কৌণিক আকৃতি, এটা বলতে পারো। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, বুঝে আমরা এগুলো করব, আবার রিভিশন দিব, মানে আমি পড়ানোর পরে আবার এখনই রিভিশন দিব, কোনো সমস্যা নেই। দেখো H = 5 এর ক্ষেত্রে দেখো, H = 5, আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো, এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম সবাই ক্লিয়ার হইছো? এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি তোমরা কারা কারা ক্লিয়ার হইছো একটু আমাকে জানাও।
ক্লিয়ার? ওকে, এইবার আসো H ইকুয়াল 5। দেখো H ইকুয়াল 5 হইলে হয় হচ্ছে ত্রিভুজাকার দ্বিপিরামিড, হয় হচ্ছে ত্রিভুজাকার দ্বিপিরামিড। ত্রিভুজাকার দ্বিপিরামিড জিনিসটা কিরকম? ত্রিভুজাকার দ্বিপিরামিড, বেইজে আছে ত্রিভুজ, মনে করো এখানে একটা ফসফরাস আছে, বেজমেন্টে বেজমেন্টে এখানে ত্রিভুজ আকৃতি, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, এবং এগুলো পরস্পর 120 ডিগ্রি কোণ করে আছে, এবং উপরে এবং নিচে আরেকটা ক্লোরিন করে আছে, উপরে এবং নিচে। এটাকে বলা হয় ত্রিভুজাকার দ্বিপিরামিড। ভালো করে বুঝো, মানে এটাকে কেন ত্রিভুজাকার দ্বিপিরামিড বলে? এইটা একটা বেস, এইটা হচ্ছে বেস, এটা হচ্ছে, এটা একটা বেস, এই যে এই অবস্থায় শোয়ানো অবস্থায় আছে এটা। এটা মনে করো এইভাবে করে আছে, বেইজে একটা ত্রিভুজ আছে, আর এই দুই বরাবর পিরামিড, এগুলো যুক্ত করলে পিরামিড আকৃতি হয়ে যাবে। এই যে দেখো ত্রিভুজাকার দ্বিপিরামিড। এটা কি বুঝতে পারতেছো? ত্রিভুজাকার দ্বিপিরামিড কি বুঝেছো? ত্রিভুজটা আছে বেইজে একটা ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা আছে বেইজে, উপরে এবং নিচে দুইটা ক্লোরিন আছে, ত্রিভুজাকার দ্বিপিরামিড হচ্ছে। দেখো PCl5 সবগুলা সিগমা বন্ড, Cl এর সাথে 5টা সিগমা বন্ড আছে, সবগুলা সিগমা বন্ড আছে, তার মানে এইটা L ইকুয়াল 0, এখানে 5টাই সিগমা বন্ড, L ইকুয়াল হচ্ছে 0। এটাকেই বলি আমরা হচ্ছে ত্রিভুজাকার দ্বিপিরামিড। মানে ত্রিভুজ থাকবে বেইজে, দুই পাশে দুইটা ক্লোরিন, মানে পিরামিড, তুমি যোগ করে দিলে দুইটা পিরামিড হয়ে যাবে। বেইজে থাকবে ত্রিভুজ। তাহলে এখানে কোণ কত? এখানকার কোণগুলা কত? দেখো এখানে কোণ দুই প্রকারের। এই যে ত্রিভুজের যে কোণগুলো আছে, এখানে যে কোণটা আছে, এই কোণগুলা যে আছে, এগুলো 120 ডিগ্রি করে, এগুলো কোণগুলো হচ্ছে 120 ডিগ্রি করে। আবার এই বেইজের সাথে উপরের ক্লোরিন আর নিচের ক্লোরিন গুলো আছে 90 ডিগ্রি করে। তাই দুই ধরনের কোণ আছে, 120 ডিগ্রি এবং হচ্ছে 90 ডিগ্রি। 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এটা কি বুঝছো? মনে করো এখানে এই যে এরকম, এখানে ফসফরাস আছে। আচ্ছা তোমাদের ইয়াতে দেখাই, ত্রিভুজাকার দ্বিপিরামিড তো সবগুলো তো আমার টাইপেরই দেখতে হয়েছে, তো বেটার 3 ডাইমেনশনাল কিছু নাই। 3 ডাইমেনশনাল দ্বিপিরামিড বানায় দেয় নাই কোনোটা। না, আমারটার মতোই হয়েছে সবগুলো। এই যে মনে করো এইটা বলতে পারো, কি হলো, কই ঢুকলো? এই যে দেখো এটা একটু বোঝা যাচ্ছে, এটা একটু বোঝা যাচ্ছে ভালো, বুঝছো? খেয়াল করো, মানে এই জায়গায় দেখো, এই জায়গায় মনে করো ফসফরাস আছে, এটা হচ্ছে ক্লোরিন একটা, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, এগুলো সবগুলোর মধ্যবর্তী, মানে ওই দিকে আছে তো পিছনের দিকে আছে, এগুলো এখানকার মধ্যবর্তী কোণ, হ্যাঁ মধ্যবর্তী কোণ হচ্ছে 120, আর এই বরাবর এটা ত্রিভুজাকার দ্বিপিরামিড, বুঝছো? এটা একটা ত্রিভুজ, দুই পাশে দুইটা পিরামিড, সেজন্য এটাকে ত্রিভুজাকার দ্বিপিরামিড বলে। এটা ফসফরাস, এখানে ক্লোরিন, ওখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, উপরে ক্লোরিন, নিচে ক্লোরিন। যাই হোক, এটাতেই আমি ভালো বুঝাইতে পারছি। সবাই কি বুঝেছো? ক্লিয়ার? একটু আমাকে জানাও, সবাই ক্লিয়ার হয়েছো? মানে আমরা আরেকবার রাখবো, এটা কি আরেকবার রাখবো, কে দিব? মনে করো ফসফরাস আছে এখানে, এই বরাবর ফসফরাস, ধরো এইখানে ক্লোরিন আছে, এইখানে ক্লোরিন আছে, এইখানে ক্লোরিন আছে, এটা কিন্তু পিছনের দিকে, এটা বুঝাচ্ছি এটা পিছনের দিকে আছে,
ডট 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 দিই। হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তো এটা এটা আছে আমাদের আর দুইটা ক্লোরিন আছে এই বরাবর আর এই বরাবর। এখন তুমি যদি এদেরকে যোগ করে দাও, এটা পিরামিড শেপ হবে। এটা যোগ করলা আর এইটা যোগ করলা, তিনটাই যোগ করলা। আবার এটা তো ত্রিভুজ, বেইজে আছে ত্রিভুজ, আর এগুলো তুমি যদি যোগ করো এই তিনটা, তাহলে ত্রিভুজ আকার দ্বি পিরামিড হবে। বেইজে আছে ত্রিভুজ আর দুই পাশে দুইটা পিরামিড। বুঝছো? ক্লিয়ার? ওকে, তাহলে এবং এদের মধ্যবর্তী কোণ যদি বলো, তাহলে এইখানকার যে এই যে প্রথম যেই কোণগুলো আঁকছি আমি, প্রথম যেই কোণগুলাকে আঁকছি সেই কোণটা কত? সেই কোণটা হচ্ছে 120, এবং পরে যে কোণটা আঁকছি সেটা হচ্ছে 90 ডিগ্রি। এটাই ছিল 120 এবং 90। এটা এই কোণগুলা হচ্ছে 120 করে, উপরে নিচের সাথে এটা 90 ডিগ্রি করে। বুঝছো? এখন দেখো, এখন আমরা যদি এইটা করি যে এটা হচ্ছে লোন পেয়ার 0 থাকলে, এখন লোন পেয়ার যদি একটা আসে, তোমার কাছে কি মনে হয় বেসিক কি বলে কি হইতে পারে বলো তো? লোন পেয়ার একটা থাকলে এর আকৃতি কি হইতে পারে বলো? বলো 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 লোন পেয়ার একটা থাকলে আকৃতি কি রকম হইতে পারে? তোমাদের বেসিক কি বলে? তোমরা তোমরা বলতে পারবা? লোন পেয়ার একটা থাকলে এটা হচ্ছে পঞ্চভুজাকার দ্বিপিরামিড, ত্রিভুজাকার দ্বিপিরামিড, ত্রিভুজাকার দ্বিপিরামিড মানে ট্রাইগোনাল বাইপিরামিড। কি হইতে পারে? কি হইতে পারে? চতুস্থলকীয় একজন বলছে না, চতুস্থলকীয় না, ট্রাইগোনাল। মানে ত্রিভুজাকার দ্বিপিরামিডের জায়গায় ত্রিভুজাকার পিরামিড দেখে কি মনে হচ্ছে? একটা জায়গায় একটা থাকবে না, তাহলে পিরামিড আকৃতি হবে, অ্যামোনিয়ার মতো বা সামথিং। এইটা না, এইটা জিনিস মনে রাখবা, এখানে একটা ব্যতিক্রম আছে, কেমিস্ট্রির সেই চিরাচরিত ব্যতিক্রম। H=5 এর ক্ষেত্রে এবং H=7 এর ক্ষেত্রে, H=5 এবং H=7 এই দুটার ক্ষেত্রে, মানে বিজোড় H=5 এবং H=7 এর ক্ষেত্রে একটা রুল আছে, সেটাকে বলে বেন্টস রুল। এটাকে বলে বেন্টস রুল। এই বেন্টস রুল অনুসারে দেখো, এইখানে এইখানে যে ক্লোরিন অণুগুলো আছে, এইটা একটা আছে একটা আছে তোমার বেজের মধ্যে ত্রিভুজ না, ফসফরাস ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, উপরে ক্লোরিন নিচে ক্লোরিন, তা বেজে তিনটে আছে না? এই বেন্ট রুল অনুসারে তোমার যখন H=5 হবে, তখন লোন পেয়ার ইলেকট্রনটা থাকবে বেজে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো, তোমার যদি এখন এই এই যে দেখো, ফসফরাসের সাথে এখানে ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এইখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এইবার এমন একটা যৌগ আসবে যার এখানে একটা লোন পেয়ার থাকবে। লোন পেয়ার এই জায়গায় যদি দিতাম, তাহলে এইটা হইতো ত্রিভুজাকার, এটা বেসটা ত্রিভুজাকার পিরামিড হইতো। কিন্তু না, লোন পেয়ার এই বরাবর দেওয়া যাবে না। কেন লোন পেয়ার এই বরাবর দেওয়া যাবে না? কারণ বেন্ট রুল অনুসারে তোমার যখন মনে করো তোমার ওই যেই ইয়েটা আসবে, মনে করো SF4 সালফার টেট্রাফ্লোরাইড, তো তোমার কি হবে? এদিকে দেখো, ভালো করে দেখো, এই উপরে আর নিচে, উপর আর নিচ বরাবর। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। মনে করো এই জায়গায় আছে এ, উপরে আর নিচ বরাবর যে পরমাণুগুলা ছিল সেই পরমাণুগুলো আগের মতোই থাকবে। এই বরাবর যে তিনটা ছিল, এইখান থেকে একটা চলে যাবে, এইখান থেকে একটা তোমার চলে যাবে। তাহলে জিনিসটা কেমন হবে দেখো, একটাতে লোন পেয়ার আসবে, বাকিটা এরকম দেখতে হবে। মানে এই পরমাণুগুলো দেখতে এরকম হবে, লোন পেয়ারটা যাবে বেস থেকে, এই যে একটা বেস থেকে লোন পেয়ারটা যাবে। এইটার এক্সাম্পল হচ্ছে SF4। মানে বেন্টস রুল অনুসারে কি বলছি, যে এইখান থেকে ক্লোরিনটার জায়গায় লোন পেয়ারটা আসবে, এই যে এখানে যে তিনটা ক্লোরিন ছিল বেস থেকে আসবে। অথবা তুমি এইটার মতো করে আঁকলে জিনিসটা এরকম হবে।
মনে করো এইটা হচ্ছে এ, এখানে সিএল ছিল, তাহলে এখানেও বি, এটাও সিএল ছিল বি, এই জায়গাটাতে একটা লোন পেয়ার, উপরে সিএল ছিল বি, উপরে সিএল ছিল বি। এটাই 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 হচ্ছে আকৃতি হচ্ছে SF4। দেখো এই বরাবর এফ আছে, এই জায়গায় এফ আছে, নিচে একটা এফ আছে, এই জায়গায় একটা এফ আছে, এখানে একটা লোন পেয়ার। এটা হচ্ছে SF4 এই গঠনটা। এইটাকে এই এই আকৃতিটাকে বলে, দেখো এই আকৃতিটার নাম আছে, এই আকৃতিটার নাম এই যে এরকম এরকম করে, এই আকৃতিটার নাম হচ্ছে সিস স্ট্রাকচার। সিস, এটাকে বলে সিস স্ট্রাকচার। সিস স্ট্রাকচার, সিস মানে ঢেকি। ওই যে তোমরা সিসতে চড়ো, ওই যে একজন এই পাশে আরেকজন ওই পাশে বসে, সেই সিস। সিস স্ট্রাকচার, এই যে দেখো সিস স্ট্রাকচার, এই যে এরকম এরকম, এটাকে বলে সিস। এটাকে বুঝছো? মানে এই বরাবর থেকে চলে যায়, এই জায়গাটা থেকে চলে যায়, এই জায়গাটাতে একটা লোন পেয়ার আসে। লোন পেয়ারটা কিন্তু এইদিকে আসলে এটা কিন্তু ত্রিভুজাকার পিরামিড হইতো, কিন্তু আসলে লোন পেয়ারটা আসে এই জায়গাটাতে, মানে বেইজে আসবে লোন পেয়ারটা। এটা মাথায় রাখবা সব সময়। বিজোড় হাইব্রেটেড অরবিটালের ক্ষেত্রে আমাদের বেইজে লোন পেয়ার আসবে, বেইজে। আবার দেখো, তার মানে এই যে এইচ ইকুয়াল যখন তোমার 2, সরি এইচ ইকুয়াল যখন তোমার 5, এল এর মান যদি 1 হয়, এল এর মান যদি 1 হয়, সেই ক্ষেত্রে তোমার স্ট্রাকচার হবে সিস স্ট্রাকচার। এরপরে এরপরে তোমাদেরকে যদি আমি বলি এল ইকুয়াল টু মানে আরো একটা চলে যাবে, এই বেস থেকে যদি আরো একটা চলে যায়, বেস থেকে যদি আরো একটা চলে যায়, তাহলে মানে এটা তো ছিল SF4, এইটা মনে করো ClF3, তখন স্ট্রাকচারটা হয় এরকম। লোন পেয়ার ইলেকট্রন যদি দুইটা থাকে, ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা থাকে, তার মধ্যে 3টা সিগমা মানে 3টা বন্ড আছে, আরো 4টা বাকি মানে 2টা লোন পেয়ার। তখন এই 2টা লোন পেয়ার, দেখো 2টা যে লোন পেয়ার আছে, সেই 2টা লোন পেয়ার থাকে, আর এইটার শেপ হয়ে যায়, এই শেপটাকে বলি আমরা টি শেপ। কিরকম করে টি শেপ হইলো দেখো, এই যে আরেকটা যদি চলে যায়, এখান থেকে আরেকটা চলে গেল, বেস থেকে আরেকটা চলে গেল, একটা থাকলো, একটার সাথে এরকম, একটার সাথে এরকম, মানে টি শেপ হয়ে যায়, এটার আকৃতি হয়ে যায় টি শেপ। ভাইয়া ফাজানের নীতি কি খুব কঠিন? ফাজানের নীতি 2 নাম্বার লেকচারে করাইছে, দেখো আমার মনে হয় লেকচারটা দেখলে কঠিন মনে হবে না। এরপরে জেনন, জেনন তোমার ডাইফ্লোরাইডের কথা যদি আমরা বলি, জেনন ডাইফ্লোরাইড, জেননের শেষ কক্ষপথে কয়টা থাকে? জেননের শেষ কক্ষপথে থাকে 8টা, তার মধ্যে 2টা শেয়ার করছে, আরো বাকি হচ্ছে 6টা বাকি মানে 3টা লোন পেয়ার। তার মানে লোন পেয়ার যদি 3টা থাকে, তাহলে স্ট্রাকচার হবে লিনিয়ার বা সরলরৈখিক। এটার আকৃতি হয়ে যাবে সরলরৈখিক। কিভাবে সরলরৈখিক হইলো দেখো, এইখান থেকে আরো একটা চলে গেল, তাহলে সরলরৈখিক হবে, এখান থেকে আরো একটা চলে গেলে সরলরৈখিক হবে। ভালো করে বুঝো, এই জিনিসটা আরেকবার বুঝাই দেই, এই আকৃতিগুলো আরেকবার আমি বুঝাই দিচ্ছি, খেয়াল করো, এই আকৃতিগুলো আরেকবার বুঝাই দিচ্ছি। মনে করো তোমার ছিল মনে করো এ ছিল এইখানে বি, এখানে বি, এখানে বি, এইটা হচ্ছে পঞ্চভুজাকার দ্বিপিরামিড, এইটা হচ্ছে পঞ্চভুজাকার দ্বিপিরামিড। এরপরে যদি একটা লোন পেয়ার যদি থাকে সিগমা বন্ধনের জায়গায়, তাহলে জিনিসটা এইখান থেকে এটা চলে যাবে, এইখান থেকে চলে গেলে জিনিসটা এমন হবে যে এই বরাবর আর এই বরাবর বাকি থাকবে, আর এই বরাবর একটা লোন পেয়ার, এই সিগমা বন্ধনের জায়গায় লোন পেয়ার। যদি 2টা লোন পেয়ার আসে, তাহলে এইটাও বাদ চলে গেল, তখন হয়ে যাবে জিনিসটা এ এর সাথে এইখানে বি, এইখানে বি, এখানে বি, 2টা তোমার লোন পেয়ার চলে আসলো। লোন পেয়ার গুলো যেভাবে করেই দাও সমস্যা নেই, লোন পেয়ার 2টা চলে আসলো। এরপরে যদি আবার দেই আমরা, আবার দেই, আরেকবার যদি দেই, তাহলে আরো একটা চলে গেল, আরো একটা চলে গেলে মনে করো এখানে এ আছে, এখানে বি দিলাম, এখানে বি দিলাম, 3টা লোন পেয়ার আছে। তাহলে স্ট্রাকচার গুলা কি কি হলো? এইটার নাম হচ্ছে ত্রিভুজাকার দ্বিপিরামিড, এইটার নাম হচ্ছে ত্রিভুজাকার দ্বিপিরামিড। কেন ত্রিভুজাকার দ্বিপিরামিড? বুঝে গেছো? ত্রিভুজাকার দ্বিপিরামিড মানে এইটা ত্রিভুজ আছে, দুই পাশে 2টা, এই যে তুমি যদি যোগ করে দাও, এগুলো আসলে পিরামিড আকৃতি হয়ে যাচ্ছে, ত্রিভুজাকার দ্বিপিরামিড।
এইটার নাম হচ্ছে সি শ স্ট্রাকচার, সি শ। এটার নাম হচ্ছে টি শেপ, এইটার নাম হচ্ছে তোমার লিনিয়ার বা সরলরৈখিক, লিনিয়ার বা সরলরৈখিক। তো এইটা লোন পেয়ার ইলেকট্রন 0 হইলে এটা, লোন পেয়ার ইলেকট্রন 1 হইলে এটা, লোন পেয়ার ইলেকট্রন 2 হইলে এটা, লোন পেয়ার ইলেকট্রন 3 হইলে এটা। দেখো খেয়াল করো, বলো 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 বুঝছো কিনা? তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ত্রিভুজাকার দ্বিপিরামিড থেকে আমাদের স্ট্রাকচার গুলো আমরা একটু লিখে ফেলতে পারি। এই স্ট্রাকচার কি হবে? এটার স্ট্রাকচার হবে সি শ স্ট্রাকচার, সি শ। এটার স্ট্রাকচার হবে টি শেপ, এটার স্ট্রাকচার হবে লিনিয়ার বা সরলরৈখিক। এই বুঝছো? ক্লিয়ার? এই সবাই কি বুঝছো? কারা কারা বুঝছো একটু কমেন্ট করো। এই কথাগুলা কারা কারা বুঝছো বলো। আমরা H=4 এর জন্য যেভাবে করে চিন্তা করছিলাম, H=4 এ আমাদের একটা যদি চলে যায় তাহলে পিরামিড আকৃতি হয়েছে, আরো একটা যদি চলে যায় ভি শেপ হয়েছে। সেম ভাবে ত্রিভুজাকার দ্বিপিরামিডে একটা যদি চলে যায় এইরকম হয়েছে সি শ স্ট্রাকচার, আরো একটা যদি চলে যায় টি শেপ, আরো একটা যদি চলে যায় লিনিয়ার। ক্লিয়ার? বুঝছো? বলো বলো। L=0টা কেমনে আঁকলেন? L=0 হচ্ছে যে আমাদের L=0 যদি হয় তাহলে sp3d, তাই না? মানে আমাদের যে স্ট্রাকচারটা আছে সে অনুসারে 3টা বেজে থাকবে এবং 2টা দুই পাশে থাকবে। হ্যাঁ বুঝছো? ওকে, এইবার দেখো, এইবার আমরা করব H=6 এর ক্ষেত্রে। H= যদি 6 হয় তাহলে আমাদের জিনিসটা হয় অষ্টতলকীয়। অষ্টতলকীয় জিনিসটা এরকম, মনে করো এস আছে এখানে, এইটা আছে বেইজে আছে বর্গাকার, বেইজে আছে বর্গ, বেইজে আছে বর্গ, 90 ডিগ্রিতে বর্গ আছে, বর্গাকৃতি আকারে বর্গ, ঠিক আছে? এবং উপরে নিচে কি আছে? এটা মনে হয় ডট ডট দিলে একটু ভালো দেখাবে, দেখা দিই। এফ এফ, তাহলে এই বরাবর আর এই বরাবর, এটা বলতে কি বোঝাচ্ছে দেখো, মনে করো এইটা একটা বর্গ, এটা একটা বর্গ এবং দুই পাশে দুইটা এফ আছে, বর্গাকার দ্বিপিরামিড। বর্গাকার যে দ্বিপিরামিড এইটারই নাম হচ্ছে অষ্টতলকীয়, যার বেইজে থাকে বর্গ, বেইজে থাকে বর্গ, বেইজে বর্গ মানে এস এর সাথে এফ আছে, এফ আছে, এফ আছে, এফ আছে, 90 ডিগ্রিতে আছে। এখানকার মধ্যবর্তী কোণগুলো 90 করে, 3 ডাইমেনশনাল, তাই দেখে বোঝা যাচ্ছে না, এগুলো 90 করে। আবার উপরের তলের সাথে নিচের তল 90 করে, সবই 90 ডিগ্রি, যত আছে এগুলো সব 90 ডিগ্রি, আলাদা কিছু নাই, সবই 90 ডিগ্রি। এটাকে বলে অষ্টতলকীয় শেপ, এটাকে বলে অষ্টতলকীয় শেপ বা অক্টাহেড্রাল শেপ, অষ্টতলকীয়। তো এই অষ্টতলকীয় শেপ L=0 হইলে হয়। এটা হচ্ছে SF6, L=0 জন্য এই শেপটা হয়। এইটা L=0 জন্য এই শেপটা হয় SF6, বুঝছো? SF6 L=0 জন্য এই শেপটা হয়। এখন এইটার ক্ষেত্রে কিন্তু বেন্ডস রুল নাই, এইটার ক্ষেত্রে নরমাল নিয়মে তোমার ইয়েটা আসবে, এইটাতে নরমাল নিয়মে আসবে। কথার অর্থ কি? মানে তোমাকে আমি যে বললাম, দেখো ভালো করে মনোযোগ দাও, তোমাকে আমি বললাম অষ্টতলকীয় মানে বেইজে আছে বর্গ এস এফ 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 এফ, আর উপরে একটা নিচে একটা বর্গাকার দ্বিপিরামিড। এখন তোমার যদি একটা লোন পেয়ার আসে, সেই লোন পেয়ারটা নিচ থেকে বাদ দাও বা উপর থেকে বাদ দাও, যে কোনো একটা থেকে, মানে তোমার বেস থেকে বাদ দিতে হবে না, ওটা বেন্ড রুল শুধুমাত্র H=5 আর 7 এর জন্য। নিচ থেকে বাদ দাও, তাহলে বর্গ থাকলো, নিচেরটা বাদ গেছে, তাহলে বর্গাকার পিরামিড। এই যে দেখো, এইটা যদি বাদ যায়, এই নিচেরটা যদি বাদ যায়, তাহলে এইটুক বর্গ আর উপরে এক পাশে পিরামিড। সেই জন্য
এইটা কিন্তু হয়ে যাবে বর্গাকার পিরামিড। সবাই বলো এটা কি কি হবে? এটা কিন্তু হয়ে যাবে কি বর্গাকার পিরামিড। এটা কি বুঝলা? বলো। এটা হয়ে যাবে বর্গাকার পিরামিড। মনে করো আই আছে এখানে, এখানে একটা এফ, এখানে একটা এফ, এখানে একটা এফ, এখানে একটা এফ, এই বরাবর একটা এফ, আর এই জায়গায় লোন পেয়ার। আয়োডিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, তার মধ্যে 5টা শেয়ার করছে, 2টা বাকি, 2টা বাকি মানে একটা লোন পেয়ার বাকি। তার মানে এইটা কিন্তু হয়ে যাবে এল ইকুয়াল 1 হইলে এটা কিন্তু হবে বর্গাকার পিরামিড। অষ্টতলকীয় মানে বর্গাকার দ্বিপিরামিড। তার মানে আমাদের আমাদের যদি বেন্স রুল কি বলছি আমি? বেন্স রুল হচ্ছে, বেন্স রুল বলতে আমি বুঝিয়েছি h ইকুয়াল 5 এবং h ইকুয়াল 7 এর ক্ষেত্রে তোমার যখন লোন পেয়ার গুলো আসবে সেইটা কোথা থেকে আসবে? এক্সিস থেকে, মানে এক্সিস থেকে আসবে, মানে তোমার বেস থেকে আসবে, বেস থেকে বেইজে আসবে। বেস এই যে ভূমিতে যে 3টা পরমাণু ছিল সেইখানে ওই 3টা পরমাণুর জায়গায় একটা লোন পেয়ার আসবে। কিন্তু জোরগুলার ক্ষেত্রে জিনিসগুলো এরকম না। h ইকুয়াল 6 এর ক্ষেত্রে জিনিসটা এরকম না, জাস্ট নিচে আসলো, নিচেরটা বাদ দিয়ে আসলো। বেইজে যে 4টা ছিল 4টাই আছে, বর্গাকার পিরামিড হইছে, বর্গাকার পিরামিড হইছে। সবাই কি বুঝছো? ক্লিয়ার? এইবার বলো, এবার যদি আরো একটা যায় তাহলে উপরেরটা চলে যাবে, আরো একটা যদি চলে যায় উপরেরটা চলে যাবে। এল ইকুয়াল 2 যদি হয়, এল ইকুয়াল যদি 2 হয় তাহলে আরো একটা চলে যাবে, তাহলে আরো একটা চলে গেলে তোমার হয়ে যাবে জেনন টেট্রাফ্লোরাইড। জেননের শেষ কক্ষপথে 8টা আছে, 4টা শেয়ার করছে, আরো 4টা বাকি মানে 2টা লোন পেয়ার আছে। তার মানে দেখো 4 আর 2 এ 6, এইচ এর মান 6, এনে লোন পেয়ার 2টা। এটা হচ্ছে সমতলীয় বর্গাকার বা স্কয়ার প্লেনার। সমতলীয়, এটার আকৃতি হচ্ছে সমতলীয় বর্গাকার বা স্কয়ার প্লেনার। তার মানে আমরা এইখানে আমরা এইটাকে যদি পূরণ করি, h ইকুয়াল 6 যদি হয়, লোন পেয়ার যদি একটা থাকে, তাহলে বলবো সেটা হচ্ছে বর্গাকার পিরামিড আকৃতি, বর্গাকার পিরামিড। আর এল ইকুয়াল 2 হইলে বলবো সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার। দেখো এখানে একটা মজার বিষয় আছে, লাস্টেরটাতে একটা মজার কাহিনী আছে। লাস্টেরটাতে মজার কাহিনীটা হলো যে h ইকুয়াল 7 এর ক্ষেত্রে আমাদের পঞ্চভুজাকার দ্বিপিরামিড হয়, যেমন IF7। এল ইকুয়াল 0 হইলে IF7, সেই IF7 এ কি হয়? এই বরাবর একটা এফ আছে, এই বরাবর এফ আছে, এই বরাবর এফ আছে, এই বরাবর এফ আছে, এই বরাবর এফ আছে। এটা একটা পঞ্চভুজ, এটা একটা পঞ্চভুজ। এটা আছে বেইজে আছে একটা পঞ্চভুজ, বেইজে পঞ্চভুজ, উপরে একটা ফ্লোরিন, নিচে একটা ফ্লোরিন। এটাকে বলবো আমরা IF7। এইটার আকৃতি হচ্ছে পঞ্চভুজাকার দ্বিপিরামিড। বলো পঞ্চভুজাকার দ্বিপিরামিড। এই কথার অর্থ কি? পঞ্চভুজাকার দ্বিপিরামিডীয় কথার অর্থ কি বলো? এটার অর্থ হলো এই জায়গাটাতে বেইজের মধ্যে একটা পঞ্চভুজ আছে। বেইজের মধ্যে কি আছে? বেইজের মধ্যে একটা পঞ্চভুজাকার আকৃতি আছে, পঞ্চভুজাকার আকৃতি আছে, পঞ্চভুজ। এবং দুই পাশে 2টা পিরামিড আছে। এই এই পাশে একটা পিরামিড, এই পাশে একটা পিরামিড, দ্বিপিরামিড, পঞ্চভুজাকার দ্বিপিরামিড আছে। মজার ব্যাপার এখানে একটা মজা আছে। মজাটা কি? মজাটা হলো যারা পড়াশোনা বুঝে করছে কিন্তু একটু একটু কম পরিমাণে মানে নিয়মটা জানে, তাদের জন্য যেই ভুলটা, সেই ভুলটা আমাদের হাজারি স্যারের বইয়ে আছে। মানে যারা মনে করো পড়াশোনা বুঝে করছে, বুঝে কিন্তু পড়াশোনা করছে, কিন্তু তাকে আর্ট করতে দিছে মনে করো XCF6, এইটা আর্ট করতে দিছে। সে বেসিক খাতায় কি আঁকবে বলো? বেসিক খাতায় কি আঁকবে? বেসিক খাতায় সে যেটা আঁকবে সেটা হলো কি? সেটা আঁকবে যে মানে XCF6 এ জেননের শেষ কক্ষপথে 8টা থাকে, 6টা সিগমা বন্ড আছে, আর তার মানে 6টা শেয়ার করছে, তাহলে আরো 2টা বাকি মানে একটা লোন পেয়ার আছে। তার মানে লোন পেয়ার এখানে একটা থাকবে, লোন পেয়ার একটা। তাহলে ও চিন্তা করবে কি, লোন পেয়ার একটা, আমি নিচ থেকে লোন পেয়ার যদি দেই তাহলে জিনিসটা অনেকটা এরকম দাঁড়াবে। লোন পেয়ার যদি একটা দেই তাহলে জিনিসটা আমাদের এরকম দাঁড়াবে, যে এরকম দাঁড়াবে, ধরো IF এই বরাবর 5টা দিলাম,
5টা দিলাম, এইবার আবার 5টা, এইবার আবার একটা দিলাম ফ্লোরিন, মনে করো জেনন, তো জেনন, এইবার আবার 5টা দিলাম, তাহলে পঞ্চভুজাকার পিরামিড হবে, পঞ্চভুজীয় পিরামিড হবে, এরকম হবে। কিন্তু এটা কি হবে, মনে করো যে এটা কি হবে, তোমার কাছে কি মনে হয় এই জায়গায় একটা লোন পেয়ার, এটা কি হবে কি হবে না বলো, এটা কি হবে কি হবে না? এটা কিন্তু হবে না। কেন হবে না বলো তো? কারণ আমরা জানি H=7 এর ক্ষেত্রে, H=7 এর ক্ষেত্রে কিন্তু এই নিচ থেকে দেওয়া যাবে না, এই নিচ থেকে নিচের দিকে কিন্তু লোন পেয়ার বা উপরের দিকে লোন পেয়ার আসবে না, বেজ থেকে লোন পেয়ার যাবে। বেজে যদি লোন পেয়ার যায়, তার মানে এইখান থেকে একটা পরমাণুর জায়গায় একটা লোন পেয়ার আসবে। তার মানে বেজের মধ্যে 4টা থাকবে, উপরে নিচে একটা থাকবে, উপরে নিচে একটা একটা 2টা থাকবে। অর্থাৎ জেনন জেনন হেক্সাফ্লোরাইডের গঠনটা অনেকটা বর্গাকার দ্বিপিরামিড মানে অষ্টতলকীয়র মতো, কিন্তু লোন পেয়ার থাকার ফলে পুরোপুরি অষ্টতলকীয় হয় না, সেই জন্য এটাকে আমরা বলি অনিয়মিত অষ্টতলকীয়, অনিয়মিত অষ্টতলকীয়। স্যারের বইয়ে প্রথম দিকে এটা ভুল আছে, প্রথম পোর্শনে এটা ভুল আছে, এটাকে বলছে পঞ্চভুজাকার পিরামিড, পঞ্চভুজাকার পিরামিড বলছে, যেটা ভুল আছে। পরের দিকে স্যারের বইয়েই ঠিক আছে, পরের দিকে স্যারের বইয়ে ঠিক করা আছে, এটা কিন্তু হবে অনিয়মিত অষ্টতলকীয়। কথা কি বুঝেছো? মানে এইটা কিন্তু ভুল, পঞ্চভুজাকার পিরামিড কিন্তু হবে না, মানে নর্মাল বেসিক খাটাইলে এটা পঞ্চভুজাকার পিরামিড হওয়ার কথা, কিন্তু এটা তো H=5 এবং H=7 এর ক্ষেত্রে এটা কিন্তু বেস থেকে যাবে, যে বন্ডটা যাবে সেটা বন্ডের জায়গায় যে তোমার লোন পেয়ারটা আসবে সেটা কোথায়? বেইজে। যে 5টা বেইজের মধ্যে ছিল তার মধ্যে একটা চলে যাবে, তার মানে হবে 4টা, উপরে একটা নিচে একটা। তার মানে কি এটা বর্গাকার দ্বিপিরামিডের মতো না? বর্গাকার দ্বিপিরামিড মানেই তো অষ্টতলকীয়। তার মানে অনিয়মিত কেন লিখছি? কারণ লোন পেয়ার থাকার ফলে এরা বিকর্ষণ করে, তাই পুরাপুরি অষ্টতলকীয়ের মতো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় না। কারা কারা বুঝছো আমাকে একটু জানাও, কারা কারা বুঝতে পারছো তো আমাকে জানাও, এই কথা কারা কারা বুঝলা বলো, এই কথা কারা কারা বুঝতে পেরেছো? তাহলে আমাদের লাস্ট 2টার ক্ষেত্রে আমরা এটা লিখে ফেলবো যে এটা হবে অনিয়মিত অষ্টতলকীয়। তাহলে তোমাদের কি কাজ হবে? কাজটা হচ্ছে প্রথমত বুঝে বুঝে মুখস্থ করা, আগে বুঝে বুঝে মুখস্থ করবা, তারপরে তোমার জীবনে আকৃতিটা সহজ হিসাবে আসবে। আচ্ছা, এখানে কোণগুলা কত ডিগ্রি বলো, কোণগুলা কত ডিগ্রি হবে? এখানে কোণগুলা যেটা হবে, এই কোণ, এই যে বেসিকটাতে কোণগুলা যেটা হবে, সেই কোণটা এই যে বেইজে প্রত্যেকটা কোণ যেহেতু সমান, 360 কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসবে 72 ডিগ্রি। আর উপরে আর নিচে তো তলের সাথে 90 ডিগ্রি করে আছে, 72 এবং 90 ডিগ্রি। বুঝছো? ওকে, তো এখন কথা হলো যে আমাদের এই জিনিসগুলো আমরা বুঝে বুঝে মুখস্থ করতে পারবো কিনা। দেখো এখন আমরা একটু এক এক করে বোঝার চেষ্টা করি, দেখি তো। মনে করো তো, এক এক করে মনে করো তোমার কাছে আছে H=2, কি হবে? সরলরৈখিক, এখানে লোন পেয়ার থাকা না থাকার কিছু নাই, সরলরৈখিক, sp সরলরৈখিক, L=3, sp2, ত্রিভুজাকার, বোরন ট্রাইক্লোরাইড, বোরন ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এভাবে চিন্তা করো, বোরন ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। বুঝছো? এইবার মনে করো একটা লোন পেয়ার আছে, 3টা সিগমার জায়গায় একটা লোন পেয়ার আছে, তাহলে একটা ক্লোরিনের জায়গায় নাই, তার মানে হয়ে যাবে কৌণিক শেপ। তার মানে H=3 এর জন্য লোন পেয়ার একটা থাকলে কৌণিক শেপ। এইবার H=4, এই যে দেখো, এই যে L=3 এর জন্য পিছনে লিখে রাখি, তাই না? পিছনেরটা চলুক, পিছনেরটা থেকে যাক, তাহলে তুমি দেখে তোমাদের বুঝতে সুবিধা হবে। কই গেল পিছনেরটা? এই তো দেখো, এই যে H=3 হইলে L=1 হইলে ভি শেপ বা কৌণিক শেপ। এইবার CH4 মানে sp3, H=4 হইলে তোমার সংকরায়ন হচ্ছে sp3, তার মানে কার্বন, চতুস্থলকীয় আকৃতি, H H H H। যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে নিচের H H H মিলে এটা তৈরি করবে পিরামিড আকৃতি, আরো একটা যদি চলে যায় সেটা তৈরি করবে কৌণিক আকৃতি। এই যে 3টা ছিল নিচে, তার মধ্যে আরো একটা চলে গেল, কৌণিক আকৃতি।
H=5 এর জন্য sp3d, সেটার জন্য ত্রিভুজাকার দ্বিপিরামিড, ত্রিভুজ পি এর সাথে সিএল সিএল সিএল, উপরে সিএল নিচে সিএল, ত্রিভুজাকার দ্বিপিরামিড। যদি তোমার একটা জায়গায় একটা লোন পেয়ার আসে, সেই লোন পেয়ারটা বেইজে আসবে, কারণ H=5 আর 7 এর ক্ষেত্রে বেইজে আসে, তাহলে হয়ে যাবে সিস স্ট্রাকচার। সিস, ত্রিভুজাকার পিরামিড হবে না, কারণ বেস থেকে যাবে, সিস স্ট্রাকচার। দুইটা লোন পেয়ার থাকলে হবে টি শেপ, তিনটা লোন পেয়ার থাকলে হবে লিনিয়ার। H=6 এর ক্ষেত্রে অষ্টতলকীয়, অষ্টতলকীয় মানে বর্গাকার দ্বিপিরামিড। L=1 হইলে তাহলে একটা নিচ থেকে চলে গেল, বর্গাকার দ্বিপিরামিডের জায়গায় বর্গাকার পিরামিড হবে। অষ্টতলকীয় মানে বর্গাকার দ্বিপিরামিড, তার মানে একটা পিরামিড চলে যাবে, বর্গাকার পিরামিড হবে। এবার L=2 হইলে আরো উপরেরটাও চলে গেল, তাহলে শুধু সমতলীয় বর্গাকার থাকলো। এবার H=7 এর জন্য পঞ্চভুজাকার দ্বিপিরামিড, H=7 এর জন্য পঞ্চভুজাকার দ্বিপিরামিড, পঞ্চভুজ উপরে নিচে দ্বিপিরামিড। কিন্তু মাথায় রাখতে হবে H=7 এর জন্য ওই রুলটা কোথা থেকে, বেস থেকে যাবে। যদি লোন পেয়ারটা আসে, তাহলে লোন পেয়ারটা যদি পঞ্চভুজ থেকে যদি যায়, একটা চলে গেলে বর্গের মতো হবে, কিন্তু এখানে একটা লোন পেয়ার আছে, কিন্তু লোন পেয়ার তো বিকর্ষণ করবে। তো এই কারণে এখানে বর্গ আর দুই পাশে দুইটা পিরামিড আছে, বর্গাকার দ্বিপিরামিড মানে অষ্টতলকীয়, শেপটা অষ্টতলকীয় হবে, কিন্তু লোন পেয়ার থাকার ফলে কোনগুলো 90 ডিগ্রি থাকবে না, সেই জন্য অনিয়মিত অষ্টতলকীয়, ডিস্টর্টেড অক্টাহেড্রাল। বুঝছো? ইরেগুলার, ইরেগুলার অক্টাহেড্রাল হবে। বুঝলা? এই বুঝছো? ক্লিয়ার? তাহলে এইটা যদি তুমি বুঝো, তাহলে তোমাকে যখন কেউ আকৃতি দিবে, যখন কেউ কোনো আকৃতি দিবে, বিজোড় হলে, ভাইয়া বিজোড় হলে উপর থেকে বাদ যাবে, আর 5 আর 7 এর জন্য বেস থেকে। হ্যাঁ, মানে 5 আর 7 এর জন্য, 5 আর 7 এর জন্য এই রুলটা প্রযোজ্য। বিজোড় হইলেও তুমি বলতে পারো 3 5 7, 3 এর ক্ষেত্রে উপর থেকেই গেছে, 3 এ তো 3টা ছিল, তার মধ্যে উপর থেকে গেছে। সাধারণত এটা 5 আর 7 এর জন্য বলা হয়। বুঝছো? আচ্ছা, এখন শোনো, মনে করো তোমাকে কোনো একটা যৌগ দেওয়া, মানে যৌগের কথা বলছে, তুমি তখন কিভাবে চিন্তা করবা? ধরো ধরো বললো জেনন ডাইফ্লোরাইড, এইটার গঠন বর্ণনা করো। জেনন ডাইফ্লোরাইড এইটার গঠন তুমি বর্ণনা করো। তো জেনন ডাইফ্লোরাইডের গঠন তুমি যখন বর্ণনা করবা, তুমি তখন এর আগে হাইব্রিডাইজেশন বের করবা। তুমি বলবা যে হাইব্রিডাইজেশন এর কত, জেননের সিগমা আছে দুইটা, লোন পেয়ার তিনটা, তাহলে 2 + 3 মানে হচ্ছে তোমার 5, এল এর মান হচ্ছে 3। তুমি এইভাবে বের করতে পারো, তোমার ওই যে সূত্র দিয়েও বের করতে পারো, হাফ ইন্টু ভি মানে জেননের শেষ কথায় 8টা, একযোজি পরমাণু 2টা, তার মানে হইল তোমার 5, এল এর মান 5 মাইনাস একযোজি পরমাণু 2টা মানে 3, এভাবে বের করতে পারো। বের করে তুমি বলবা L=5 হইলে নরমাল আকৃতি হয় কি, ত্রিভুজাকার দ্বিপিরামিড। যেহেতু এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকার ফলে কি হবে, এটার শেপটা চেঞ্জ হবে, শেপটা চেঞ্জ হইতে হইতে এটা লিনিয়ার হয়ে যাবে। তো এইটা জিনিস তুমি বর্ণনা করতে পারবা ওই জায়গা থেকে। আসো আমরা কিছু এমসিকিউ করি, এমসিকিউ আমরা আজকে তো বন্ধনকোণ পড়াইনি, বন্ধনকোণ নেক্সট দিন করাবো। আচ্ছা, বন্ধনকোণের সাথে বন্ধনকোণ এবং ইয়েটা মানে এই পার্টের এমসিকিউ একসাথে করাই দিব নেক্সট দিন, কারণ আজকের পার্টটা একটু কঠিন, তাই না? আজকের এই পার্টটা কিন্তু কঠিন বলতে কি, নিজেরা বুঝবা, নিজেরা বাসায় এটা বুঝবা, বাসায় ভালো করে বুঝলে এটা তোমাদের জন্য তাহলে আরেকটু ইজি হয়ে যাবে। বুঝছো? ভালো করে নিজেরা এটা আরেকবার দেখবা, আমার মতে তোমরা তাহলে এটা খুব ইজিলি করতে পারবা। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো। ওকে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।